আসসালামু আলাইকুম। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার থেকে 1 নম্বর ক্লাসের সকল শিক্ষার্থীদের স্বাগতম। শুরুতে অধ্যায়ের বেসিক বিষয়গুলো আলোচনা করে বোঝানো হবে। বেসিক বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যে 2টা গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে ইনশাআল্লাহ। তাহলে মূল আলোচনায় যাচ্ছে। যেই নিয়মের ম্যাথের সমাধান এ অধ্যায়ের মধ্যে আছে: ক্যাশ রিসিভ জার্নাল, নগদ প্রাপ্তি জাবেদা; ক্যাশ পেমেন্ট জার্নাল, নগদ প্রদান জাবেদা; সেলস জার্নাল, বিক্রয় জাবেদা; পারচেজ জার্নাল, ক্রয় জাবেদা। প্রতিদিন ব্যবসায়ের মধ্যে অসংখ্য লেনদেন ঘটে। যে সকল লেনদেনের মাধ্যমে মনে হবে ব্যবসায়ের মধ্যে নগদ টাকা এসেছে, ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে, সেটা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। যে সকল লেনদেনের মাধ্যমে মনে হবে ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে, সেটা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। যেই সকল লেনদেন বাকিতে বিক্রয় হয়েছে সেটা সেলস জার্নালে, আর যে সকল লেনদেন বাকিতে ক্রয় হয়েছে সেটা পারচেজ জার্নালে। এ অধ্যায়ের সবগুলো ক্লাস আমার অনলাইন পেইড কোর্সে যারা ভর্তি হবেন তারা পাবেন। যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন দেখো, ক্যাশ রিসিভ জার্নাল এই ম্যাথের সমাধান করার জন্য কিভাবে টেবিলটা অঙ্কন করতে হয়। যে সকল লেনদেনের মাধ্যমে মনে হবে ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে সেটা ক্যাশ রিসিভ জার্নালের মধ্যে আসে, নগদ প্রাপ্তি জাবেদা। টেবিলটা এরকম: ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড। কোনো লেনদেনের মাধ্যমে যদি মনে হয় ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে, তাহলে তো ক্যাশ এমনিতেই ডেবিট হবে, তো এখানে ক্যাশ লেখার প্রয়োজন নাই। এখানে ক্যাশ যেহেতু ডেবিট হয়ে নগদ প্রাপ্তি হলে ক্রেডিট যে হিসাব খাত সেটাই কিন্তু আমাদের লিখতে হবে। যেমন ধরো নগদে বিক্রয়, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। তো ক্রেডিট হিসাব খাত এখানে সেলসটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। আর বাকিটা আমরা অঙ্কের সমাধানে বুঝবো। এখানে রেফারেন্স, নগদ প্রাপ্তি জাবেদা হলে ব্যবসায়ের মধ্যে নগদ আসে, ক্যাশ ডেবিট হয়। ডিসকাউন্টও ডেবিট হয়, যদি নগদ পেতে গিয়ে কোনো ডিসকাউন্ট যদি দিয়ে দিই সেটাও কিন্তু এখানে ডেবিট হয়। দেনাদার যদি আমাকে টাকা দেয় সেই ক্ষেত্রে ক্যাশ ডেবিট, কিন্তু দেনাদার দিলে দেনাদার ক্রেডিট, যার কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এখানে করা হয়েছে। আমি যদি বিক্রয় করে নগদ টাকা পাই তাহলে ক্যাশ ডেবিট, কিন্তু সেলস ক্রেডিট, যার কারণে সেলস ক্রেডিট নামে এখানে একটা ঘর আছে। এমনও তো হতে পারে দেনাদার দিয়েছে, তারপর বিক্রয় করে পেয়েছি, অন্যান্য কোনো আয়ের টাকাও তো পেতে পারি, যেমন ধরো ভাড়া প্রাপ্তি। তো ভাড়া প্রাপ্তি এটা তো আর দেনাদার বিক্রয়ের মধ্যে পড়ে না, আদার ক্রেডিটের মধ্যে পড়ে। এক কথায় দেনাদার আর বিক্রয় ছাড়া অন্যান্য যা আছে সেটা আদার ক্রেডিটের মধ্যে সবসময় লিখতে হবে। আর এই অংশটা হচ্ছে পেরিওডিক ইনভেন্টরি সিস্টেমের জন্য। যদি কোনো অঙ্কের মধ্যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ম্যাথের সমাধান করতে হয়, শুধুমাত্র শেষে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এই ঘরটাই এখানে অ্যাড করতে হয়, আলাদা করে কিছু না। যে পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম বললাম আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বললাম, তো এটা নিয়েও তোমাদের আলাদা একটা অধ্যায় আছে। আর এই আলোচনাটা না হয় আমি অঙ্কের মধ্যেই বোঝাই, ঠিক আছে? এখন ক্যাশ পেমেন্ট জার্নাল, নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা যে সকল লেনদেন ব্যবসা থেকে নগদ চলে গেছে, যে সকল লেনদেনের মাধ্যমে, সেগুলোই এখানে লিপিবদ্ধ হয়। ডেট, চেক নাম্বার, অ্যাকাউন্টস ডেবিটেড। যদি আমি নগদ টাকা দিয়ে দিই তাহলে তো ব্যবসা থেকে নগদ যাবে, সেই ক্ষেত্রে ক্যাশ ক্রেডিট। মনে করো কর্মচারী বেতন দিলাম, তাহলে তো নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। বেতন ডেবিট, তাই না? তো ক্যাশ কিন্তু এখানে লেখা যাবে না, এখানে ক্যাশের সাথে যেটা ওইটাই লিখতে হবে। নগদ গেলে ক্যাশ যদি ক্রেডিট হয় তাহলে ডেবিট হিসাব খাতটা এখানে লিখতে হবে, অ্যাকাউন্ট ডেবিটেড। রেফারেন্স, মনে করো আমার ক্রয় করে নগদ চলে গেছে, তো নগদ চলে গেছে মানে ক্যাশ ক্রেডিট, আর ক্রয় করে গেছে মানে পারচেজ ডেবিট, তাই তো? আবার কিছু অঙ্কের মধ্যে এরকম আছে পারচেজ লেখা হয় না, এই যদি পারচেজ লেখা না হয় তখন আদার ডেবিটের করেই আমরা এটা বসাবো। আলাদা করে অ্যাকাউন্ট পেবল ডেবিট, মনে করো পাওনাদারকে আমি টাকা পরিশোধ করেছি, সেই ক্ষেত্রে আমার নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। আর পাওনাদার টাকা পেয়েছে, পাওনাদার দায় যেহেতু কমে আসছে, পাওনাদার ডেবিট। পারচেজ ডেবিট হলে এই করে
যদি পারচেজ ডেবিট এটা না লিখো তবে এটা আদারে করে লিখবে। অ্যাকাউন্ট পেবল ডেবিট হলে এই করে, তারপর যাবতীয় ডেবিট আদার ডেবিটের করে, ক্যাশ হলে ক্যাশের করে, ডিসকাউন্ট হলে ডিসকাউন্টের করে। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আমরা দেখে নিব যে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কী কোন কোন ম্যাথের সমাধান আমরা ধারাবাহিক ক্লাসে শিখব, এটা একটু দেখে নেই। সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে। আমরা এই ম্যাথের সমাধানটা এই ক্লাসেই করব। এই ম্যাথের সমাধানটা এই ক্লাসের মধ্যে করানো হবে। তো 2টা ম্যাথ সমাধান হবে, তারপর ধারাবাহিক ক্লাসের মধ্যে আমরা যে ম্যাথের সমাধানগুলো শিখব। 3 নম্বরে ম্যাথের সমাধান শিখলে আমরা সেলস জার্নাল, তারপর ক্যাশ রিসিভ জার্নাল, এই 2টা ম্যাথের সমাধান পারব। তো নিয়ম যে জানবো, বেসিক জানবো, যেটাই পরীক্ষায় আসুক না কেন ওই ম্যাথের সমাধান আমরা পারবো ইনশাআল্লাহ। প্রবলেম 4, এই ম্যাথের সমাধানটাও শিখতে হবে। প্রবলেম 5, গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটার সমাধানও আমাদের শিখতে হবে। এখানে বিশেষ করে আছে অ্যাকাউন্টস পেবল কন্ট্রোল অ্যান্ড সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট, এটা আলাদা একটা বিষয়। এই ধরনের ম্যাথ পরীক্ষায় থাকতে পারে, তো এগুলো শিখতেই হবে আমাদের। বাকি রইল পারচেজ জার্নাল আর এই ক্যাশ পেমেন্ট জার্নালের জন্য এই ম্যাথের সমাধানটা বুঝতে হবে। আর ধারাবাহিক ক্লাসে আমার ক্লাসগুলো দেখে তুমি এই ম্যাথের সমাধান পারলে তোমার পরীক্ষায় যেটা আসবে ওইটাই তুমি পারবে ইনশাআল্লাহ। কারণ বেসিক নিয়ম কারণ সবই তো তোমার জানা হয়ে যাচ্ছে। The following are the selective transactions for March 2020 of কাইশো কোম্পানি 2020। তো কাইশো কোম্পানির 2020 সালের নিচের লেনদেনগুলো। মার্চের 1 তারিখে মার্চেন্ডাইজ পারচেজ ফর ক্যাশ টাকা 32,500, মজুত পণ্য ক্রয় 32,500 টাকা। আবার এখানে প্রশ্ন করা হয়েছে প্রিপেয়ার ক্যাশ পেমেন্ট জার্নাল ফর মার্চ 2020, নগদ প্রদান জাবেদা তৈরি করো। আমার কথা হচ্ছে শুধুমাত্র পারচেজ বা ইনভেন্টরি পারচেজ এরকম যদি থাকতো তখন এটা হতো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। মার্চেন্ডাইজ যেহেতু আছে মজুত পণ্য, এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সংক্ষেপে আলোচনা করছি। দুইভাবে ব্যবসা প্রতিষ্ঠানের জাবেদা দাখিলা তৈরি করা হয়, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আরেকটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এটা নতুন করে বলার কিছু নাই। দি অ্যাকাউন্টিং প্রসেস অধ্যায়ে তোমরা যেই ধরনের জাবেদা দাখিলা তৈরি করার নিয়ম শিখেছ সেটাই হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। যেভাবে জাবেদা দাখিলা তৈরি করেছ এটাই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এটার বাংলা অর্থ হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি, যে নির্দিষ্ট সময় পর পর একটা হিসাব করা হয়। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এটার বাংলা অর্থ হচ্ছে নিত্য মজুত পদ্ধতি, মানে প্রতিদিনের মজুত পণ্যের হিসাব প্রতিদিন রাখা হয়। একটা উদাহরণ শুধু দিচ্ছি, যেমন ধরো পণ্য ক্রয় 10,000 টাকা, পারচেজ 10,000 টাকা। তো এটা জার্নাল তুমি কী লিখবে? নগদে ক্রয় করা হলে তখন তুমি লিখবে পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে শুধুমাত্র ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় ডিসকাউন্ট, ক্রয় পরিবহন, এইগুলোর পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয় সব সময়, এটাই নিয়ম। তো এখানে তো তুমি পারচেজ ডেবিট করছো তাই না, তো ক্রয়, এটা ক্রয়ের পরিবর্তে এখানে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর সবগুলা ঠিক থাকবে, ক্যাশ কিন্তু ঠিক থাকবে। শুধুমাত্র ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় ডিসকাউন্ট, ক্রয় পরিবহন, এগুলোর পরিবর্তে তোমাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে লিখতে হবে। আরেকটা উদাহরণ না দিলে নয়, সংক্ষেপে দিচ্ছি, এগুলো বিস্তারিত আলোচনা, তবে এটা তোমার এখানে এত বেশি প্রয়োজন নাই তাই আর আমি আলোচনা করছি না। পরবর্তী অধ্যায়ে এটা আলোচনা হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে অধ্যায় আছে ওইটাতে বিস্তারিত আলোচনা হবে। মনে করো পণ্য বিক্রয় 20,000 টাকা, তো এটা জাবেদা কি? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে 2টা জাবেদা দাখিলা দিতে হয়। প্রথমটা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এটা কিন্তু ঠিক থাকবে। তারপরেরটা কোস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। মানে এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে 2টা জাবেদা দাখিলা দিতে হয়, আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে একটা জাবেদা দাখিলা দিতে হয় শুধুমাত্র বিক্রয়ের জন্য, পণ্য বিক্রয়ের জন্য। এই হচ্ছে 2টা নিয়মের পার্থক্য। তো পণ্য ক্রয় করা হয়েছে, এখানে আমরা পারচেজ ডেবিট করব না, আমরা করব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। তাই আমরা পারচেজ ডেবিট নামে ক্যাশ পেমেন্ট জার্নালে কোনো একটা গড় অঙ্কন করার প্রয়োজন নাই, এটা আমরা আধারের ঘরে লিখে দিতে পারি। আচ্ছা, এখন আমি সমাধানে যাচ্ছি। আর
টেবিলটা অঙ্কন করে নিলাম এবং এন্ট্রিগুলো আমি লিখে নিলাম যাতে সময়টা অনেক কম লাগে। কারণ অধিকাংশ শিক্ষার্থী চাকরি করেন, ঠিকমতো সময় বাইর করতে পারেন না। আমার উদ্দেশ্য হচ্ছে যে কম সময়ের মধ্যে যাতে তোমাদের সব কিছু বুঝিয়ে দিতে পারি ভালোভাবে, তোমরা যাতে বিরক্ত না হও। তো দেখো এখানে ডেট অ্যাকাউন্ট ডেবিটেড রেফারেন্স পারচেজ ডেবিট এটা লিখি নাই, কারণ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখন আদার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ডেবিট, ডিসকাউন্ট ক্রেডিট, ক্যাশ ক্রেডিট, টেবিলটা অঙ্কন করে নিলাম। এবার টাকা বসানোর নিয়মটা কি, এই যে দেখো, দি ফলোয়িং আর দি সিলেক্টিভ অ্যাল্টারনেটিভস, এগুলো তো পড়লাম। মার্চের 1 তারিখ, মার্চেন্ডাইজ পারচেজ ফর ক্যাশ টাকা 32,500, নগদে পণ্য ক্রয়, এটা জার্নাল কি, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। আর যদি আমি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করি তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এটা এখানে লেখা হলো, অ্যাকাউন্ট ডেবিটেড যেটা ডেবিট হিসাব খাত তো এখানে লিখতে হয়। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট যেটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট নামে এখানে কোনো গণ নাই, তাই আদার ডেবিটের করে আমরা লিখে দিব 32,500 টাকা। 32,500 টাকা এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। এই তো এটা সমাধান হয়ে গেল, ক্লিয়ার। 7 তারিখে পারচেজ অফ সাপ্লাইজ 4 টাকা, 1,050 টাকার সাপ্লাইজ ক্রয়, এটা জার্নাল কি, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, সাপ্লাইজ ডেবিট। তাহলে সাপ্লাইজ ডেবিট দেখো আমরা এখানে লিখে নিছি অফিস সাপ্লাইজ ডেবিট, যেটা অফিস সাপ্লাইজ ডেবিট নামে কোনো গণ নাই, এটা আমি আদার ডেবিটের করেই লিখে দিব অফিস সাপ্লাইজ ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। 9 তারিখে পেইড কেপি কোম্পানি টাকা 4,410 ইন পেমেন্ট অফ ইনভয়েস টাকা 4,500 লেস 2% ডিসকাউন্ট এখানে হবে। তো কেপি কোম্পানিকে পরিশোধ করা হয়েছে 4,410 টাকা, 2% ডিসকাউন্টও দেওয়া হয়েছে, এখানে 2% ডিসকাউন্ট হয়েছে। কেপি কোম্পানিকে যেহেতু পরিশোধ করেছে, ব্যবসা থেকে নগদ চলে গেছে, নগদ প্রদান জাবেদায় এটা আসে, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। যদি আগের ক্লাস তোমরা দেখে থাকো তাহলে তোমরা জানো কোনো লেনদেনের মধ্যে নগদ ডেবিট হলে ডিসকাউন্ট ও ডেবিট, নগদ ক্রেডিট হলে ডিসকাউন্ট ও ক্রেডিট। এখানে যেহেতু নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট মানে ডিসকাউন্ট ও ক্রেডিট, ক্লিয়ার। সব মিলিয়ে কেপি কোম্পানি পেয়েছে। তো এই কেপি কোম্পানি এটা আমরা কি করব, ডেবিট করব, সে হচ্ছে পাওনাদার, সে পেয়েছে, এটা লিখে নিতেছে। তো সম্ভবত এটা কেয়ার কোম্পানি হওয়ার কথা, বা কেপি কোম্পানি, যাই হোক কেপি কোম্পানি লিখে নিতেছে, কেপি কোম্পানি। এখন এটা কিভাবে লিখি দেখো, এটাতে নগদ ছিল কত, 4,410 টাকা। টোটাল টাকা ছিল পাওনাদারকে পরিশোধের 4,500 টাকা। 4,500 এর 2% ডিসকাউন্ট যদি আমি করি তখন এখানে হবে 90 টাকা। আমরা জানি দেনাদার মানে নগদের টাকা এবং ডিসকাউন্টের টাকা যোগ করেই দেনাদার অথবা পাওনাদারের করে লিখতে হয়। তো এখানে নগদের টাকা ডিসকাউন্টের টাকা দুইটা যোগ করলে 4,500, সেটা আমরা পাওনাদারের করে ডিরেক্ট এখানে লিখে দিব 4,500। আশা করছি এটা ক্লিয়ার। মানে ক্যাশ ডেবিট ডিসকাউন্ট, ক্যাশ ক্রেডিট ডিসকাউন্ট ক্রেডিট, আর পাওনাদার পেয়েছে অ্যাকাউন্ট পেবল ডেবিট, দায়টা এখানে কমে আসছে। 16 তারিখে পারচেজ ইকুইপমেন্ট 4 টাকা, 25,000 ক্যাশ, যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে নগদ 25,000 টাকা দিয়ে, সেই ক্ষেত্রে নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। আর কোনো স্থায়ী সম্পদ যদি ক্রয় করা হয় তখন পারচেজ সেলস এগুলো আসে না, তখন ইকুইপমেন্ট ওই স্থায়ী সম্পদের নামটাই আসে। ইকুইপমেন্ট ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 25,000, এখানে লিখে দিলাম ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট ডেবিট নামে তো কোনো গণ নাই, তাহলে আধারের করে 25,000, নগদ চলে গেছে ক্যাশের করে 25,000 লিখে দিলে উত্তরটা হয়ে যায়। 19 তারিখে উইথড্র ক্যাশ অফ টাকা 1,500 ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ, 1,500 টাকা উত্তোলন করা হয়েছে ব্যবসা থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য। উত্তোলন মানে টাকা তোলা, ব্যবসা থেকে টাকা তুলেছো মানে ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে, এই ক্ষেত্রে ক্যাশ ক্রেডিট, নগদ চলে গেছে উত্তোলনের মাধ্যমে ড্রয়িং ডেবিট। আর জাবেদা দাখিলার যে কৌশল নিয়মটা ছিল এটা তো আমি সম্পূর্ণ বইয়ের বেসিকে 2 নম্বর ক্লাসে করেছি,
এবং চ্যাপ্টার দিয়ে অ্যাকাউন্টিং প্রসেসও কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি, তাই এটার ব্যাখ্যায় আর আমি যাচ্ছি না। আমি জানি যে জাবেদা দেখিলা তোমরা পারো। ওকে, তো ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 1500। ড্রয়িং ডেবিট এটা আদার ডেবিটের করেই লিখতে হবে, তাই তো টাকার পরিমাণ 1500, পরে ক্যাশের করে 1500 বসিয়ে দাও, হয়ে গেল। পেইড স্যালারি ফর মার্চ টাকা 6000, বেতন পরিশোধ নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট, স্যালারি ডেবিট। এই যে স্যালারি এক্সপেন্স লেখা হয়েছে, এটা আদারের করে অবশ্যই লিখতে হবে, টাকার পরিমাণ 6000, নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট 6000। টাকাগুলো যোগ করে নিব। এই টাকাগুলো যদি আদার ডেবিটের টাকা যদি যোগ করো তাহলে 66,050 টাকা হচ্ছে। এখানে 4,500 আছে, এখানে 90, এই টাকাগুলো যোগ করলে 70,460 টাকা। ওকে, একটা ম্যাথের সমাধান হয়ে গেল, এখন আরও একটা ম্যাথ দেখো। The following transaction of Mr. Reza cash receipt for the month of June 2019, 2019 সালে মিস্টার রেজায়ের নগদ প্রাপ্তি জাবেদার জন্য নিচের লেনদেন দেওয়া হয়েছে। 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আছে রিকোয়ার্ড জার্নালাইজ দি অ্যাবভ ট্রানজ্যাকশনস ইন ক্যাশ রিসিভ জার্নাল। নগদ প্রাপ্তি জাবেদায় এই লেনদেনগুলো লিপিবদ্ধ করো। লক্ষণীয় বিষয় হচ্ছে এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের নাকি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের। আমরা দেখতে পাচ্ছি এখানে মার্চেন্ডাইজ কথা লিখে আছে, সাথে কস্ট অফ গুডস সোল্ডও আছে, বিক্রিত পণ্যের ব্যয়। এই দুইটা যদি অন্তর্ভুক্ত থাকে তখন এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমেই অঙ্কন করতে হয়। ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, রেফারেন্স, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার ক্রেডিট। যদি মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা কস্ট অফ গুডস সোল্ড থাকে, অর্থাৎ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম যদি হয়, তখন এই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট নামে আরও একটা গড় এখানে অঙ্কন করতে হয়। তবে এই গড়ে তেমন কোনো কাজ নেই, শুধু টাকাগুলাই লিখতে হবে, আলাদা করে কিছু না। আর যদি মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা কস্ট অফ গুডস সোল্ড এটা দেওয়া না থাকতো, তখন পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আদার ক্রেডিট পর্যন্তই আমরা লিখে দিতাম। ঠিক আছে, তো লক্ষ্য করো সবাই। 1 তারিখে মিস্টার রেজা ব্রিংস ক্যাশ টাকা 1,50,000 এস ক্যাপিটাল। জনাব রেজা 1,50,000 টাকা মূলধন হিসেবে নিয়ে আসছেন। তো এটা জাবেদা নগদ এসেছে, ব্যবসায়ী ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। জাবেদার ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না। তো ক্যাপিটাল ক্রেডিট, এই অ্যাকাউন্ট ক্রেডিটের করে ক্যাপিটাল লেখা হয়েছে, ক্যাশ ডেবিট টাকার পরিমাণ 1,50,000, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট যেটা আদার ক্রেডিটের করেই আমরা লিখে দিব। ঠিক আছে, 2 নম্বরে ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 35,000, নগদে পণ্য বিক্রয় 35,000 আর বিক্রিত পণ্যের ব্যয় আসছে 27,000। এটার মানে হচ্ছে যে পণ্য 35,000ই বিক্রি, যে বিক্রেতা বিক্রি করেছেন ওনার এই পণ্যের উপরে খরচ হয়েছে 27,000 টাকা, এটাই বলা হয়েছে। তো ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ নগদে বিক্রয়, এটা প্রথমে জাবেদা হচ্ছে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট মানে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। আর বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য এটা আলাদা করেই আমরা লিখে দিব, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো বিক্রয়ের যে 35,000, এখানে বিক্রয়ের কিন্তু 35,000 আর বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড 27,000। কীভাবে লিখবো দেখো, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট এটা লেখা হলো। তো ক্যাশের করে কিন্তু টাকা সবসময় বসবে, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এখানে 35,000 বসালাম। সেলসের করে এগুলো খেয়াল রেখো কোন করে টাকা বসছে। আর এটার বিক্রিত পণ্যের ব্যয় আছে 27,000, ডিরেক্ট 27,000 এই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিটের করে লিখে দিলে উত্তরটা হয়ে যায়। 4 তারিখে চেক ফর টাকা 20,500 ইজ রিসিভড ফ্রম আরজে কোম্পানি। আরজে কোম্পানির কাছ থেকে একটা চেক প্রাপ্তি, ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 21,000 টাকার পণ্য নিষ্পত্তিতে। এখন 21,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 20,500 টাকার চেক যদি পাওয়া হয় তাহলে 500 টাকা এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। অনেকে বলতে পারো এখানে তো চেক পেয়েছি, নগদ তো পাই নাই। হ্যাঁ, যে চেকটা পেয়েছো এটা তো নগদেই রূপান্তর করতে হবে, এটা তো ব্যাংকে দিলেই নগদ চলে আসবে,
তাহলে তো এটা নগদ প্রাপ্তি হয়ে গেল। তো নগদ চলে আসছে ক্যাশ ডেবিট। ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্টও ডেবিট 500 টাকা, ক্যাশ ডেবিট 20,500। তো নগদ যেহেতু আমরা পেয়েছি মানে দেনাদার দিয়ে এসছে, আর আমরা যদি নগদ দেই তার মানে পাওনাদার পেয়েছে, তাই তো। তো দেনাদার দিয়ে এসে অ্যাকাউন্ট রিসিভেবল বা এই যে আর যে কোম্পানি, এটা কিন্তু দেনাদার, এই নাম আমরা লিখে দিতে পারি, এটা ক্রেডিট। তো ক্রেডিট হিসাব খাত আর যে কোম্পানি, নগদ পেয়েছি কত, 20,500 পেয়েছি। আর যে কোম্পানি ক্যাশ ডেবিট, তো ডিসকাউন্টও ডেবিট এখানে 500, সব মিলিয়ে দেনাদার দিয়ে এসছে কত হবে, 21,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 21,000 টাকা এখানে লেখা হলো। ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 28,000। নগদে পণ্য বিক্রয় 28,000, বিক্রিত পণ্যের ব্যয় আছে 22,000। বিক্রয়ের জন্য ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আর বিক্রিত পণ্যের ব্যয় 22,000-এর জন্য ঠিক আগের মতো। এখানে সেলস ক্রেডিট লেখা হলো, নগদ পেয়েছো ক্যাশ ডেবিট 28,000 টাকা, সেলস ক্রেডিট 28,000 টাকা। এটার বিক্রিত পণ্যের ব্যয় ছিল কি পরিমাণ, 22,000 টাকা, লিখে দেওয়া হয়ে গেল। ক্যাশ রিসিভ টাকা 20,000, বিল রিসিভেবল প্রাপ্য বিলের কাছ থেকে, প্রাপ্য বিলের 20,000 টাকা প্রাপ্তি। প্রাপ্য বিল মানে যে বিলের টাকা পাওয়া যাবে। তো নগদ পেয়েছো ক্যাশ ডেবিট, বিলের টাকা পেয়েছো, বিল রিসিভেবল এটা কি, ক্রেডিট। তো ক্রেডিট হিসাব খাত আমরা বিল রিসিভেবল এটাই লিখে দিব। নগদ পেয়েছো যেহেতু ক্যাশ ডেবিট, টাকার পরিমাণ 20,000, আর এটা আদার ক্রেডিটে চলে যাবে, কারণ বিল রিসিভেবল ক্রেডিট নামে এখানে কোনো গণ নাই। এ চেক ফর টাকা 25,100 রিসিভ ফ্রম এয়ার কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 26,000। এয়ার কোম্পানির কাছ থেকে 26,000-এর পুনঃনিষ্পত্তিতে 25,100 টাকা প্রাপ্তি। তাহলে নগদ পেয়েছি ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট হচ্ছে এখানে 900, ডিসকাউন্ট ডেবিট, আর দেনাদার দিয়েছে এয়ার কোম্পানি, এটা 26,000 হবে ক্রেডিট। এখানে আমরা ক্যাশ পেয়েছি 25,100, ডিসকাউন্ট হচ্ছে 900, দেনাদার দিয়েছে টোটাল 26,000 টাকা, তো এটা করা হলো ক্রেডিট। ক্যাশ রিসিভ টাকা 2900 ফর ইন্টারেস্ট ও নোট রিসিভেবল, প্রাপ্য বিলের সুদ বাবদ 2900 টাকা এখানে প্রাপ্তি। তো নগদ পেয়েছো ক্যাশ ডেবিট, তারপর ইন্টারেস্ট রেভিনিউ হবে এখানে ক্রেডিট। তো ক্রেডিট হিসাব খাত ইন্টারেস্ট রেভিনিউ এটা লেখা হয়েছে, আর এখানে টাকার পরিমাণ 2900 ক্যাশ ডেবিট, আর আদার ক্রেডিট এখানে লেখা হলো। সবগুলো লেনদেন লিপিবদ্ধ করা শেষ, এখন টাকাগুলো লিখে নিচ্ছে। এখানে হবে 2,81,500, এইটা হবে 1,400, এখানে হবে 47,000, এই জায়গায় হবে 63,000, এখানে যোগ করলে হবে 1,72,900, এই জায়গায় যোগ করলে হবে 49,000। এটাই উত্তর। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সকল অধ্যায়ের ক্লাস করার জন্য শিক্ষার্থীরা আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারো। তো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।